আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ আলাদা গল্প নিয়ে নির্মিত ভিন্ন ধরনের মুভি বম্ব, যা সম্প্রতি তামিল ভাষায় মুক্তি পেয়েছে। মুভিটি একটি সোশিয়াল ড্রামা মুভি হলেও সাসপেন্স, হরর আর কমেডি সবকিছুই রয়েছে এই মুভিতে। সেই সাথে রয়েছে দেবতার প্রতি অন্ধভক্তি আর কুসংস্কারের এক মহাসমাগম। এই মুভিতে এমন কিছু করতে যাচ্ছে যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। কুসংস্কারের বন্যায় ভাষা আর ঈশ্বর নিয়ে কারাকারি শেষে যাবার বেলায় এই গল্পটি আপনাকে এটাই শিখিয়ে যাবে যে সবাই মিলেমিশে এক হয়ে থাকলে অনেক বড় সমস্যার সমাধানও সহজেই করা সম্ভব। আর ঈশ্বর, সে তো কারাকারির কোনো বস্তুই নয়, কারণ ঈশ্বর তো বাস করে প্রতিটি মানুষের অন্তরে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের ব্যাকগ্রাউন্ডে শোনানো হয় একটি ছোট ছেলে তার দাদির কাছে গল্প শোনার বায়না করে। দাদি গল্প বলতে শুরু করে, একসময় কালকাম্পাইপাট্টি নামের একটি সুন্দর গ্রাম ছিল। একটি বড় পাহাড়ের নিচে বয়ে চলা নদীর পাশে অবস্থিত সেই গ্রামে ছোট ছোট বাড়ি, ছাগল, গরু এবং আনন্দে খেলা করা শিশুরা, সব মিলিয়ে গ্রামটি সর্বদাই খুশিতে থাকত। সেখানকার মানুষেরাও সবসময় মিলেমিশে এক হয়ে থাকত। তাদের গ্রামের কাছে যে বড় পাহাড়টি ছিল, সেই পাহাড় এবং তার উপরের আকাশকেই তারা দেবতা মানত। পুরো গ্রামের মানুষ একই দেবতার পূজা করত। প্রতি বছর কার্তিক মাসে পাহাড়ের চূড়া থেকে একটি ময়ূর ডাকত। ময়ূরের সেই ডাককে উৎসবের অনুমতি হিসেবে ধরে নিয়ে গ্রামের সবাই মহা ধুমধামের সাথে উৎসব পালন করত আর খুব খুশি থাকত। উৎসব শুরু হওয়ার 48 ঘন্টা পর গ্রামের সবাই পাহাড়ের সামনে জড়ো হতো। পাহাড়ের চূড়ায় একটি আলোক রশ্মি দেখা যেত, যা দেখে গ্রামবাসীরা বিশ্বাস করত যে স্বয়ং ঈশ্বর তাদের আশীর্বাদ করছেন। তারা এতে খুব আনন্দিত হতো। এভাবেই এই গ্রামে প্রতি বছর উৎসব পালিত হতো। গ্রামটি শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ একদিন গ্রামে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে শুরু করে। একটি অদ্ভুত রোগ গ্রামে ছড়িয়ে পড়ে আর মানুষ মারা যেতে শুরু করে। গ্রামে একের পর এক মৃত্যু হতে থাকে। এই ক্রমাগত মৃত্যুর কারণে কিছু লোক গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু অনেকে তাদের উপাস্য পাহাড় ও আকাশের দিকে তাকিয়ে একটি ভালো সময় আসার আশা ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে থাকে। ভালো সময়ের আশায় থাকা গ্রামের মানুষের উপর বজ্রপাত ও ঝড়ের সাথে ভয়ানক বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে তারা যে পাহাড়কে দেবতা হিসেবে পূজা করত, সেখান থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে দুই টুকরো হয়ে গ্রামের দুই পাশে পড়ে। এক পাশে বড় পাথর এবং অন্য পাশে ছোট পাথর। এই পাথর পড়ার সাথে সাথে গ্রাম থেকে রোগ পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এতে গ্রামের মানুষ মনে করে এটি ঈশ্বরের কাজ, ঈশ্বর তাদের গ্রামে এসেছেন। তাই তারা পাথর দুটিকে পূজা করার সিদ্ধান্ত নেয়। সেখানেই সমস্যার শুরু হয়। এতদিন ঐক্যবদ্ধ থাকা গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল বলে বড় পাথরটি দেবতা, অন্য দল বলে ছোট পাথরটি দেবতা। তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। সুখে দুঃখে মিলেমিশে একসাথে বাস করা সেই গ্রামের মানুষ প্রথমবারের মতো এই পাথরের কারণে মারামারি ও ঝগড়ায় জড়িয়ে পড়ে আলাদা হতে শুরু করে। একদিকে গ্রামের মানুষ যখন এভাবে ঝগড়া করছে, তখন প্রতি বছর যে ময়ূর আর আলোক রশ্মি দেখা যেত, এই বছর তা আর দেখা যায় না। ফলে গ্রামের মানুষ আবারও ঝগড়া শুরু করে। তাদের দুই দলেরই ধারণা তারা ভুল দেবতাকে পূজা করার কারণেই এমন হচ্ছে। বড় পাথর পূজাকারীরা ছোট পাথর পূজাকারীদের সাথে ঝগড়া শুরু করে, আর ছোট পাথর পূজাকারীরা বলে তোমরাই ভুল দেবতার পূজা করছো। এভাবে দুই পক্ষের মধ্যে আবারও সমস্যার শুরু হয়। প্রতি বছরই তর্ক বিতর্ক দিয়ে শুরু হওয়া এই সমস্যা শেষ পর্যন্ত হাতাহাতিতে গিয়ে শেষ হয়, আর অনেক লোক মারা যায়। গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে ঝগড়া করার কারণে গ্রামের নামও ভেঙে একটিকে দুটি করা হয়। কালকম্পাইপাট্টি নামটি কম্পাইপাট্টি এবং কালপাট্টিতে বিভক্ত হয়ে যায়। কেটে যায় 100 বছর। আর এই 1 শতাব্দীতে এই গ্রামে ময়ূর বা আলোক রশ্মি কিছুরই দেখা মেলেনি, আর মানুষও সেই একইভাবে আলাদা হয়েই আছে। ছোট ছেলেটি জানতে চায়, তারপর কি হলো দাদি? দাদি আবারও বলতে শুরু করে। এবারে দাদির বলা গল্পটি আমাদের দেখানো হয়। এই গ্রামে একজন নতুন কালেক্টর আসে।
কালেক্টর আসার সাথে সাথেই কালকম পাইপারটি সম্পর্কিত সব ফাইল দেখতে চায়। তার অ্যাসিস্ট্যান্টরা কালকম পাইপারটি নামটি শুনেই এমনভাবে ভয় পেতে শুরু করে, একজনের তো হাত থেকে গ্লাসই পড়ে যায়। এরপর কালেক্টর একজন পুলিশ অফিসারকে ডেকে ওই গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করে। অফিসার ভয়ে ভয়ে বলে, আমি যখন এখানে আসি তখন ওই গ্রামের সমস্যা হলে আমি প্রথমবারের মতো ওই গ্রামে যাই। তাদের সমস্যা ছিল, গ্রামের একটি ছোট ছেলে একটি ছোট মেয়ের হাত ধরে টেনেছিল। অফিসার ওই ছোট ছেলে মেয়েদেরকে ডাকতে বললে তারা সেখানে আসে। অফিসার ছেলেটিকে ডেকে কি ঘটেছিল জিজ্ঞাসা করলে সে হাতে রাবার ব্যান্ড লাগিয়ে এভাবে টেনেছিলাম বললে মেয়েটি দৌড়ে এসে বলে, কিভাবে করিস রে, আমাকেও শেখা। এই বলে তার হাত ধরে। সাথে সাথে গ্রামের মানুষ চরম আক্রোশে ফেটে পড়ে আর আবারও তাদের মধ্যে ভয়ানক সংঘর্ষ শুরু হয়। এরপর আরেকজন অফিসার বলে সে ওই গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য গাড়ি নিয়ে একাই গিয়েছিল। গাড়ি থেকে নেমে তাদের সামনে দাঁড়ালে এক পক্ষ বলে অফিসার তো আমাদের পক্ষে। সাথে সাথে বিপরীত দিকের লোকেরা বলে আপনি আমাদের অপমান করতে এসেছেন, আমরা আপনাকে বিশ্বাস করতে পারি না। সে কেন এই কথা বলছে জানতে চাইলে লোকটি বলে, আপনি তো গাড়ি ওদের দিকে করে রেখেছেন। অফিসার গাড়ির দিকে তাকিয়ে দেখে আর দুই দলের মধ্যে আবারও প্রচন্ড ঝগড়া শুরু হয়। বুঝো অবস্থা, এটা কিছু হলো? কালেক্টর জানতে চায় তাদের ঝগড়ার কারণটা আসলে কি। অফিসার বলে সে এটা জানতে চাইলে তারা প্রত্যেককে এক একটি কারণ বলতে শুরু করে। গ্রামের এক মহিলা বলে একত্রিত হওয়া যাবে না মানে যাবে না, আর এর কারণও জিজ্ঞাসা করা যাবে না। এই গ্রামকে বিভক্তকারী হলো মাঝখানে থাকা একটি রাস্তা, একদিকে কম্পাইপাট্টি অন্যদিকে কালপাট্টি। গ্রামের ছোট ছেলেমেয়েরা এসব সম্পর্কে কিই বা জানে। সবাই একত্রিত হয়ে খেলতে চায়, কিন্তু বাবা মায়েরা নিয়ম করে দেয় তুমি সেই ছেলেদের সাথে মিশতে পারবে না, সেই মেয়েদের সাথে মিশতে পারবে না। কেন জিজ্ঞাসা করলে তারা বলে অশুচি। অশুচি কি জিজ্ঞাসা করলে তারা বলে দেবতাকে মানতে হলে এসব করা যাবে না। ব্যাস, এত কর্মকর্তা গিয়েও দুই গ্রামের লোককে মেলাতে পারেনি। এখন কালেক্টর নিজেই সেই গ্রামে যায়। দুটো গ্রামের লোক এসেছে। সেই দুটো গ্রামের প্রধান সামনে এসে দাঁড়িয়েছে। গ্রামের লোকেরা বলে এ তো গাড়ি সোজা করেই রেখেছে। কালেক্টর এটা শুনে হাসে। আসলে এ তো জানে এরা ঠিক কি করতে পারে। তাদের মধ্যে শান্তি স্থাপনের জন্য কালেক্টর তাদের এক হওয়ার কথা বলতে গেলে তখন তার হালকা কাশি হয়। কেউ একটু পানি দিবে প্লিজ? তখন এক গ্রামের লোক বলে উনি আমাদের কাছে পানি চেয়েছেন, তার মানে উনি আমাদেরই লোক। অন্য গ্রামের লোকেরা বলে কালেক্টর ম্যাডাম আসল রূপ তো বেরিয়েই এলো। তখন তারা প্রচন্ড জোরে চিৎকার করে আবারও মারামারি শুরু করে। এরপর একদিন এমএলএ সিনহা কালেক্টরের কাছে এসে বলে, ম্যাডাম আপনি যাই চেষ্টা করুন না কেন আপনি তাদের মিলাতে পারবেন না। আপনি যদি তাদের কাছে গিয়ে শান্তি শান্তি বলে কথা বলেন তাহলে তারা বলবে মনে হয় কালেক্টর শান্তি নামক কোনো নতুন রোগ নিয়ে এসেছে, আর সেটা নিয়েই তারা ঝগড়া করবে। আমার কাছে একটি সমাধান আছে। এই গ্রামের লোকদের দুটো ভাগে ভাগ করে তাদের এই গ্রাম থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় একটি শান্তি সেন্টার শুরু করা যেতে পারে। সে আরো কিছু বলতে নিলে কালেক্টর বলে, আমি একটি রিপোর্ট করছি, এটা নিয়ে পরে কথা হবে, আপনি আসুন। আসলে কালেক্টর জানতেন এই এমএলএ সুবিধার লোক নয়, তাই তাকে অপছন্দ করতেন। এমএলএ যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, তুমি ভেবেছ আমি তোমাকে চিনি না? তোমায় জন্ম থেকে চিনি, কিন্তু জঙ্গলের রাজা শেরই হয়, এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। বলে সে চলে যায়। এরপর এই গ্রামেরই কাদিরবান নামের একজন লোক প্রচুর মদ পান করে টিলার মতো এক জায়গায় দাঁড়িয়ে বলে, আর কতদিন দুই গ্রামের লোক এভাবে ঝগড়া করে মরবে? জীবিত থাকতেই কি একসঙ্গে থাকা উচিত নয়? সবাই একসঙ্গে থাকতে পারে। এই বলে তিনি গলা উঁচিয়ে চিৎকার করে। আর শুধু এখন নয়, অনেকদিন থেকেই চিৎকার করে সবাইকে মিলে যাওয়ার জন্য, কিন্তু তার কথা কেউ শোনে না। তখনই তার বন্ধু মণিমত্তু সেখানে আসে আর তাকে চশমা পরিয়ে দিয়ে বলে, দেখ এখন কার সাথে কথা বলছিস। কাদির চশমা পরে দেখে সামনে শুধু কয়েকটা মহিষ রয়েছে। কাদির হেসে বলে, গ্রামের লোকেরা তো আমার কথা শোনে না, এই মহিষেরা তাও আমার কথা শুনছে। এরপর সে বলে, গ্রামের লোকেদের একত্র করতে তোমরা আমার সাথে থাকবে তো? তখনই একটি গরু ঘাড় নেড়ে হাম্বা বলে, আর কাদির বলে, দেখলি তো? এরপর সে পড়ে গেলে মণিমত্তু তাকে কাঁধে করে বাড়ি নিয়ে আসে।
এরা আসলে দুজন দুই গ্রামের ছিল, মণি কম্মাইপাট্টি আর কাদির কালীপাট্টি। কাদিরের বোন প্রভা তাকে মাতাল অবস্থাতেই মুখে তুলে খাইয়ে দেয়। প্রভা কাদিরকে বলে, তুমি যদি স্বাভাবিকভাবে গিয়েও ওদের মিলতে বলো, তাহলেও তারা বলবে তুমি নেশা করেছো। আর এভাবে বললে কে শুনবে? আসলে কাদির চায়, কেন এই দুই গ্রামের লোকেরা এভাবে ঝগড়া করবে, তাও আবার ঈশ্বরের নামে? সবাই খুশি থাকুক, মরার আগে সবাই যেন একসঙ্গে থাকতে পারে। কিন্তু তার জন্য তো এই দুই গ্রামকে রাজি হতে হবে। প্রভা মণিকে বলে, তুমি ভাইকে অন্য গ্রামে নিয়ে যেতে চাও, অন্য গ্রামে চলে গেলেই কি ভাইয়ের বিয়ে হয়ে যাবে? মণি বলে, হবে, এই গ্রাম থেকে গেলে সব হবে, শান্তিতে বাঁচা যাবে। প্রভা বলে, তুমি শুধু একেই নিবে, তাহলে আমার কি হবে? বলো আমার কি হবে? মণি কিছু না বলে চলে যায়। প্রভা বলে, কখনো না কখনো তো তোমাকে উত্তর দিতেই হবে। এই গ্রামের পূজারীও চায় এই গ্রামের সবাই আবার মিলে যাক। আর তার মা মারা যাওয়ার আগে তাকে একটি ঘটনা বলেছিল, যখন এটি ঘটবে তখনই এই গ্রাম আপনা আপনিই মুক্তি পাবে। কিন্তু তা কখন ঘটবে সেটা কেউ বলতে পারবে না। তাই পূজারী সেই ঘটনার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর দেখা যায় যে কালেক্টর আবারও দুই গ্রামের প্রধানদের সাথে কথা বলে তাদেরকে মিলানোর জন্য, কিন্তু কেউই রাজি হয় না। কাম্মাইপাট্টির প্রধানের ছেলে রাজু মণিকে তাদের ওই দিক দিয়ে যাওয়ার সময় বলে, কাদিরের বাড়ি যাচ্ছিস তো, তোকে বলেছি না এদিক দিয়ে না যেতে, যা ঘুরে যা। এরপর কাম্মাইপাট্টির মোহন আর কালাকে দেখানো হয়। তাদের অনেকদিন হয়েছে বিয়ে হলেও কোনো বাচ্চা হয়নি, এজন্য রাস্তায় বের হলে গ্রামের লোকেরা তাদেরকে বাজে কথা বলতে থাকে। মণি একটি ছোট্ট পাখির বাচ্চা পায়, যার মা ছিল না, তাই সে তাকে বাসায় এনে খাঁচা বানিয়ে পালতে শুরু করে। কাম্মাইপাট্টির পান্ডি, যার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তার 600 সাবস্ক্রাইবার হয়েছে, আর 400 হলেই 1000 হয়ে যাবে। সে লাইভে এটাই বলছে। আর তার এই লাইভ দেখছে একই গ্রামের থাঙ্গামাইল নামের একটি মেয়ে। এরা দুজন দুজনকে ভালোবাসে। এই গ্রাম ও শহরকে সংযুক্ত করার জন্য একটি সেতু ছিল, যা প্রবল বন্যার কারণে ভেঙে গেছে। এখন এই সেতু মেরামতের জন্য পুনরায় আবেদন করলে সেখানে গ্রামের লোকদের স্বাক্ষর লাগবে। এজন্য কাদির গ্রামের লোকদের স্বাক্ষর নিতে গেলে তারা স্বাক্ষর না দিয়ে বরং উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দেয়। প্রতিদিনের মতোই কাদির নেশা করে কোথাও পড়ে থাকে। মণি তাকে পিঠে করে বাড়িতে নিয়ে আসে। মোহন আর কালাকে তাদের সন্তান নেই বলে গ্রামের লোকদের কথা শোনাতে দেখে কাদির তাদেরকে এক ডক্টরের কার্ড দিলে তারা সেই ডক্টরের কাছে যায়। কালা মোহনকে বলে, আমার উপর তোমার রাগ হয় না? মোহন বলে, রাগ হবে কেন, সমস্যা তো আমারও হতে পারে। মণি কাউকে জ্বলন্ত আগুনে পোড়ার স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। কাদির আবারও নেশা করে রাস্তায় পড়ে থাকলে পান্ডি দেখতে পেয়ে প্রভাকে ফোন দেয়, আর প্রভা এসে তার ভাইকে কাঁধে করে নিয়ে যায়। এখানে থেকে ভিডিও বানালে সেই ভিডিওর ভিউ হয় না বলে পান্ডি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যায়। রাতে কাজ করার সময় মণি দেখে যোগেশ কালাপাট্টি থেকে হাঁটতে হাঁটতে কাম্মাইপাট্টিতে চলে যায়। সে যোগেশকে ডাকে, কিন্তু যোগেশ কিছুই শোনে না, কারণ যোগেশ ঘুমের মধ্যে হাঁটছিল। মণি ভয়ে ভয়ে কেউ আছে কিনা দেখতে দেখতে কাম্মাইপাট্টি গেলে পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে, আর সে ভয়ে চমকে উঠে পিছনে তাকিয়ে প্রভাকে দেখে বলে, এভাবে কেউ হাত রাখে? প্রভা জানতে চায়, তুমি এখানে কি করছো? মণি বলে, যোগেশ এখানে চলে এসেছে, কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না। এরপর দুজন দুদিকে খুঁজতে যায়। এদিকে যোগেশ কাম্মাইপাট্টির প্রধানের বাড়ি এসে বেঞ্চের উপর বসে প্রধানের চেয়ারের উপর পা রাখে। এই দৃশ্যটি দেখে ফেলে কাম্মাইপাট্টির আরেকটি ছেলে প্রদীপ। প্রভা দ্রুত যোগেশকে সেখান থেকে নিয়ে মণির কাছে দিলে মণি তাকে নিয়ে চলে যায়। পরের দিন কাদির এটা জানতে পেরে ছেলেটিকে বলে, তুমি তো কামাল করে দিয়েছ। ছেলেটি বলে, আমি কিছুই জানি না, আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, স্বপ্নে শুধু চেয়ার দেখছিলাম, আমি জানি না সেখানে কিভাবে চলে গেছি। কাদির বলে, ভালো লাগলো, বহুদিন পর কেউ তো সীমানা পার করার কথা ভেবেছে। মণি কিছুটা রাগ করে বলে, ভালো বলেছিস, কিন্তু তোর কথা কেউ শুনবে না। কাদির বলে, আমার কথা শোনার জন্য ভিড় জমাতে হবে না, আজ এ শুনেছে কাল আরেকজন শুনবে, এভাবেই একদিন গ্রাম বদলে যাবে। এদিকে রাতে দেখা প্রদীপের মাধ্যমে কাম্মাইপাট্টির প্রধান যোগেশের কথা জেনে যায়, আর চেয়ারটিকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকে, যেন চেয়ারের জাত চলে গেছে।
এদিকে এমএলএর লোক কামাইপাট্টির প্রধানের ছেলে রাজুকে ফোন দিলে রাজু বলে কালীপাট্টির একটি ছেলে বাবার চেয়ারে পা রেখেছে, আমি তোকে পরে ফোন দিচ্ছি। সিনহার লোক বলে, বাহ, অর্ধেক কাজ তো হয়েই গেল। মানে রাজু নেতার সাথে হাত মিলিয়েছে ঝামেলা তৈরি করে গ্রাম খালি করে দেওয়ার জন্য। এজন্য সে তার লোকজন নিয়ে যোগেশকে মারতে যায়, আর এটা প্রভা দেখতে পায়। এদিকে সিনহার লোক কালীপাট্টির প্রধানকে জানিয়ে দেয় যে কামাইপাট্টি তাদের গ্রামের একটি ছেলে যোগেশকে মারতে আসছে। একে জানিয়ে দেওয়ার কারণ হলো যেন ঝামেলাটা ভালো করে লাগে আর তারা তার সুযোগ নিতে পারে। প্রভা সাইকেল নিয়ে এসে মনিকে খবর দেয়, কিন্তু ততক্ষণে রাজুরা চলে এসেছে। রাজুরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। কাদির বলে, কি করছো তোমরা? আর কতদিন এমনই থেকে যাবে? আর দেবতার জন্য মরতে থাকবে? দেবতার নামে এমন কথা শুনে রাজু কাদিরকে লাথি মেরে ফেলে দিয়ে উপরের দিকে হাত উঁচিয়ে বলে, এ পাগল হয়ে গেছে, এর জন্য আমাদের শাস্তি দিও না প্রভু। তারা তাদের সবাইকে মারে। এরপর বলে, এ শুধু চেয়ারেরই অপমান করেনি, এ আমাদের দেবতারও অপমান করেছে, আমাদের পুরো গ্রামকে অপমান করেছে। একে এইভাবে ছাড়া যাবে না বলে লোহার শিক আগুনে পুড়িয়ে ছেলেটির পায়ে ছ্যাঁকা দেয়। ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। প্রদীপের এটা দেখে খুব খারাপ লাগে। পাশেই আগুন জ্বলতে দেখে মনির মনে পড়ে তার মা আগুনে পুড়ে মরেছিল। সেই দিন ছোট্ট কাদির ঈশ্বরকে তাচ্ছিল্য করে তার হাতের ধাগা ছিঁড়ে ফেলে। হয়তো সেদিনের সেই সংঘর্ষের আগুনে তার বাবা মাও মারা গিয়েছিল। যোগেশ তার মায়ের কোলে শুয়ে কান্না করে আর তাদের দেবতাকে বলে, আপনি আমাকে এমন স্বপ্ন কেন দেখালেন? কেন? মনি ভাইয়া ঠিকই বলে, এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। অন্যদিকে কাদির বলে, যাই বলি না কেন এরা বুঝতে চায় না। সেতু মেরামত করতে চাইলাম, আমার সাথে কেউ আসেনি। নির্বাচনে দাঁড়িয়ে এই গ্রামকে ঠিক করব ভেবেছিলাম, সেটাও করতে দিল না। এরপর বাইরে গ্রামকে দুই ভাগ করা সড়কে গিয়ে বলে, শুনে রাখো সবাই, আমি এই গ্রামকে ঠিক করেই ছাড়ব। গ্রামের পূজারী কোষ্ঠী বিচার করে দেখে যে এবছর উৎসব করা যাবে। তাই সারা গ্রামে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়, আজ থেকে উৎসব শেষ না হওয়া পর্যন্ত কেউ আমিষ খাবেন না। দেবতারা রক্তের গন্ধ পছন্দ করেন না। গ্রামের সব মানুষ তা মেনে নেয়। অন্যদিকে কাদির কালেক্টরের সাথে দেখা করতে আসলে কালেক্টর বলে, তোমার গ্রামের সব মানুষ সরিয়ে ওখানে শান্তি সেন্টার বানানোর অনুমতি উপর থেকে এসেছে। কাদির বলে, কি বলছেন? কালেক্টর বলে, তোমার গ্রামের মানুষ যেভাবে মারামারি করে, এটা ছাড়া কিই বা করা যাবে? কাদির বলে, আপনি যে ভুল করে তাকে শাস্তি দিন, পুরো গ্রামকে কেন? এটা তো ঠিক না। কালেক্টর বলে, যা যা করা যায় তার সব চেষ্টা আমি করেছি, আর কি করতে পারি? তখন কাদির বলে, আমি সেতু মেরামতের জন্য আবেদন করেছি, সেতুটা মেরামত করে দিন। কালেক্টর বলে, সেতু ঠিক করে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? কাদির বলে, কমবে। সেতু ঠিক করে দিলে সবাই শহরে ব্যবসা করতে আর কাজ করতে চলে যাবে, গ্রামের মধ্যেই আটকে থাকবে না। গ্রামের মধ্যে আটকে থাকার কারণেই ওরা কিছু না কিছু নিয়ে কথা বলে ঝগড়া করছে। কিন্তু কালেক্টর বলে, সব হাতের বাইরে চলে গেছে, আর মাত্র 2 দিন আছে, এখন আর কিছুই করা যাবে না। কাদির হতাশ হয়ে আবারও মদ খেয়ে মনিকে বলতে থাকে, এরা কিসের জন্য এসব করে? প্রদীপ জ্বালায়, ধাগা বাঁধে, দেবতা কি এসব করতে বলেছে? মনি বলে, এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না, দয়া করে চল। কাদির বলে, আমি কোথাও যাব না, আমি এখানে জন্মেছি আর মৃত্যু পর্যন্ত এখানেই থাকবো। তুই একবার আওয়াজ তোল, দেখবি পুরো গ্রাম বদলে গেছে। এরপর মনিকে ধরে বলে, তুই আর প্রভা ছাড়া আমার আর কেউ নেই, তুই আমাকে ছেড়ে যাস না, বলে সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে নেতার লোকেরা কাদিরকে মারার জন্য অপেক্ষা করছিল, যাতে তাকে মেরে গ্রামে একটা ঝামেলা লাগাতে পারে। কিন্তু কাদির অজ্ঞান হওয়াতে তারা চলে যায়। মনি আবারও তাকে পিঠে করে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে শুইয়ে দেয়। প্রতিদিনের মতোই প্রভা তাকে বকতে বকতে খাবার নিয়ে আসে। প্রভা বলে, যদি বাবা মা থাকতো তাহলে তুমি এমন করতে পারতে না, বিয়ে করলে এতদিনে সুন্দর একটা মেয়ে হয়ে যেত, বলে তার মুখে খাবার তুলে দিতে গেলে কাদির আর মুখ খোলে না। প্রভা বারবার ডাকলেও সে কোনো সাড়া দেয় না। মনি আর প্রভা কাদিরকে অনেক ডাকে। প্রভার কান্না শুনে পাশের বাড়ির মহিলারা চলে আসে। আর একজন বৃদ্ধ মহিলা কান্না করতে করতে কাদিরকে চেক করে বলে, এ তো মারা গেছে,
অন্যদিকে মনি বাড়ি বাড়ি পান সুপারি খুঁজতে থাকে, যেন গ্রাম্য চিকিৎসায় তার বন্ধুকে সারিয়ে তুলতে পারে। ততক্ষণে গ্রামের প্রধান সহ বাকিরাও সেখানে চলে আসে। প্রধান বলে, এই সপ্তাহে তো পাহাড়ের চূড়ায় ময়ূর ডাকার উৎসব আছে, আর এই সময়ে এটা হলো। পূজারীকে খবর দাও। সেখানে থাকা সেই বৃদ্ধ মহিলাটি বলে, মৃত্যু শুধু এই বাড়িতে হয়নি, পুরো গ্রামে হয়েছে, তাই সবাই মিলে এর শেষ কাজের ব্যবস্থা করো। এরপর তারা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতে শুরু করে। মনি পান সুপারি নিয়ে এসে কাদিরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কাদির সেভাবেই পড়ে থাকে। মনি সেখানে বসেই কান্না করতে করতে কাদিরকে ডাকে। হঠাৎই কাদিরের শরীর কেঁপে উঠে বম শব্দ করে। মনি খুশি হয়ে কাদিরকে জড়িয়ে ধরে, এরপর চিৎকার করে বলতে থাকে, কাদির বেঁচে আছে, কাদির মরেনি। এবার বুঝতে পেরেছেন তো মুভির নাম বম্ব কেন? এটা শুনে সবাই সেখানে চলে আসে। তখনই আবারও সেই শব্দ হলে সবাই অবাক হয়ে বলে, এটা কি হচ্ছে? সেই বৃদ্ধ মহিলা আবারও চেক করে বলে, ও মরে গেছে, শব্দটা আসলে গ্যাসের জন্য হয়েছে। মনি বলে, দাদি আরেকবার দেখো না। বৃদ্ধ মহিলা তাকে জারি দিয়ে বলে, তুই শুনতে পাসনি আমি কি বলেছি? এখন তুই কি আমাকে শেখাবি? যখন কেউ মারা যায় তখন এভাবেই গ্যাস ছাড়ে, আর এটা সবার সাথেই হয়। এরপর গ্রামের প্রধান তাদের কাজ শুরু করতে বললে 3 জন লাশ তুলতে যায়, কিন্তু তারা কিছুতেই তুলতে পারে না। গ্রামের প্রধান রেগে বলে, কি রে তোরা, খেয়ে খেয়ে তো সার হচ্ছিস, আর একটা লাশ তুলতে পারছিস না? বলে প্রধান নিজেই লাশ তোলার চেষ্টা করে, কিন্তু সেও লাশটি তুলতে পারে না। এরপর 4 জনে চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। যেহেতু কাদের নাস্তিক ছিল আর ঈশ্বরে বিশ্বাস ছিল না, তাই গ্রামের প্রধান রেগে বলে, এর লাশের সাথে তো এমনই হওয়ার ছিল। প্রভা রেগে বলে, বেঁচে থাকতে তোমরা আমার ভাইকে দেখতে পারোনি, আর মরে যাওয়ার পরও তাকে কথা বলতে ছাড়ছো না। আমার ভাইয়ের লাশে তোমরা হাত লাগাবে না। এরপর সে মনিকে লাশ উঠাতে বলে। আশ্চর্যের ব্যাপার হলো, মনি একাই সেই লাশ উঠাতে পারে। এমএলএর লোকেরা এইসব দূর থেকে দেখছিল। তারা এমএলএকে ফোন দিয়ে বলে, আমরা কিছু করিনি, কিন্তু কাজটা হয়ে গেছে। মনি কাদিরকে তার বাড়ি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে প্রভা কিছুটা রেগে বলে, তুমি কেন বুঝতে পারছো না? ভাইয়া মারা গেছে। হাসপাতালে নিলে তারা লাশ কাটাকাটি করবে, আর আমি সেটা দেখতে পারবো না। রাজু তার বাবাকে বলে, আমরা সবাই মিলে লাশ উঠাতে পারলাম না, আর ও একাই উঠালো। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। মানে সে এটাকে কেন্দ্র করে আবারও কোনো ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে, যাতে গ্রামের মানুষকে সরিয়ে ফেলা যায়। এদিকে কালাপাট্টির প্রধান তার লোকজন নিয়ে এসে বলে, 1 সপ্তাহ পর গ্রামে অনুষ্ঠান, এই সময় গ্রামে লাশ রাখা যাবে না। বলে সে তার লোকদেরকে লাশটি গ্রামের বাইরে রেখে আসতে বলে, কিন্তু তারাও লাশটি তুলতে পারে না। আর কাদির সেই ভুম শব্দ আবারও করে। এতে এই গ্রামের লোকেরাও অবাকের সাথে সাথে ভয়ও পায়। তারপরও গ্রামের প্রধান মনিকে গ্রাম থেকে লাশ সরাতে বলে। মনিরা লাশ নিয়ে গ্রামের একটি বড় গাছের নিচে আসে, যেখানে গ্রামের সমস্যা হলে পঞ্চায়েত বসানো হতো। আর এই একটিই জায়গা যেখানে বিচারের জন্য হলেও 2 গ্রামের মানুষ একত্র হতো। এই অবস্থায় 2 গ্রামের লোকেরাই বলে, বেঁচে থাকতে ও আমাদের সাহায্য করেছে, তাই আমরা ওর সাথে এটা করতে পারি না। বলে 2 গ্রামের মানুষেরাই সেই পঞ্চায়েতের সেখানে আসে লাশের শেষকৃত্য করার জন্য। মনি কাদিরকে একটি চেয়ারে বসিয়ে দেয়, আর তার শেষ কাজের অনুষ্ঠান শুরু হয়। পূজারী গাছের পাতা দিয়ে বানানো মালা পরাতে গেলে কাদির আবারও সেই ভুম শব্দ করে। পূজারী ভয় পেয়ে যায়। গ্রামের বৃদ্ধ বলে, এটা শুধুই গ্যাস, আর কিছু নয়। কিন্তু পূজারী ভাবে, কিভাবে একজন মৃত ব্যক্তি এভাবে বোমা ফাটার মতো শব্দ করতে পারে। তখনই তার মায়ের বলা কথা মনে পড়ে, এক লোক আসবে যে এমন একটি দেবতাকে তুলবে যাকে কেউ তুলতে পারবে না, যে দেবতার না আছে আসার পথ, না আছে যাওয়ার পথ, যে মাঝখানে দাঁড়িয়ে আছে। তাকে যখন মালা পরানো শেষ হবে, তখন 4 পাওয়ালা এক ব্যক্তি সেখানে আসবে। সে হাঁটু গেড়ে বসবে। যখনই এটা ঘটবে, তখনই এই গ্রামের মুক্তি মিলবে। আর কাদিরকে কেউ তুলতে পারেনি, শুধু মনেই তুলতে পেরেছে। এর মানে এটাই যে কাদিরই সেই দেবতা। এটা ভেবেই পূজারী চিৎকার করে বলতে শুরু করে, আমাদের দেবতা এসে গেছে। তখন কাম্মাই পাট্টির প্রধান পূজারীকে বলে, তামাশা বন্ধ করো, আর কাজ করে এখান থেকে যাও। পূজারী বলে, আমার মায়ের মৃত্যুর সময়ের কথা অনুযায়ী এমন একজন দেবতা আসবে যার কোনো ঘর বা জাতি থাকবে না।
সে কামাইপাট্টি বা কালীপাট্টির হবে না। আর দেখো, সে এখানে বসে আছে। কামাইপাট্টির প্রধান বলে, তোমার মা তো বলেছিল 4 পাওয়ালা এক লোক আসবে আর হাঁটু মুড়ে বসবে, সেটা তুমি কিভাবে ভুলে গেলে? এবার পূজারী কিছুটা চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটি ছাগল আসে আর হাঁটু মুড়ে বসে। এটা দেখে সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। পূজারী বলে, এবার তো আপনারা উত্তর পেয়ে গেছেন। এটা বলে সে ঢোল বাজাতে শুরু করে। তখনই কালা অসুস্থ হয়ে পড়ে আর গ্রামের সেই বৃদ্ধ মহিলা তাকে চেক করে বলে, কালা মা হতে চলেছে। তখন মোহন কাদিরের সামনে গিয়ে বলে, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি করি, তুমিই ঈশ্বর। বলে সে মাটিতে শুয়ে দেবতার সম্মান করে। পূজারী বলে, তোমরা বিশ্বাস করছো না তো? দেখো, তোমাদের দেবতার কোনো সাড়া মিলবে না। তখনই পাহাড়ের চূড়ায় ময়ূর ডেকে ওঠে। 100 বছর পর এটি আবারও ঘটতে দেখে এই গ্রামের লোকেরা অবাক হয়ে যায় আর সবাই কাদিরকে তাদের দেবতা বলে মেনে নেয়। মণিও সেটা মেনে নেয়। গ্রামের এক বৃদ্ধ মহিলা মণিকে একটি ছোট মেয়ের হাতে ধাগা বেঁধে দিতে বলে। যেহেতু দেবতা তাকেই বেছে নিয়েছে, তাই সেই তো এখন পূজারী। মণিও বেঁধে দেয়। অন্যদিকে গ্রামের উৎসবের সব প্রস্তুতি চলছে, যার জন্য সারা গ্রামে সাজানোর কাজ চলছে। পান্ডি ফিরে এসে এসব দেখে অবাক হয় আর ভিডিওতে বলে, সারাক্ষণ চাকু তলোয়ার নিয়ে থাকা গ্রামটা এভাবে পাল্টে গেল কিভাবে? তখন সেখানে থাঙ্গামালাই আসে আর তার কাছ থেকে সব জানতে পেরে সে গিয়ে কাদিরকে দেখে বলে, এই দেবতা? তখন কাদির আবারও বুম শব্দ করে আর পান্ডির 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। এবার তো সেও কাদিরকে দেবতা মনে করে চিল্লাতে থাকে। অন্যদিকে প্রদীপের যোগেশকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে খুব খারাপ লাগে। এই উৎসবে কি কি করা হবে পূজারী তা মাইকে ঘোষণা করে। সেখানে বলা হয়, একটি কলসিতে জল ভরে তা উপরে ঝুলিয়ে দেওয়া হবে আর গ্রামের অবিবাহিত ছেলেরা সবাই মিলে সেই কলসির জল দেবতার উপর ঢাললে দেবতার মন শান্ত হবে। সুতরাং 108টি কলসে সবাই মিলে জল ঢালবে। তবে যেহেতু এই গ্রামের লোকেরা দুটি দেবতাকে পূজা করছে, তাই গ্রামে যা কিছু ঘটবে তা দুটি করে ঘটবে। এরপর পান্ডিকে কেউ একজন বুদ্ধি দেয়, যেহেতু কাদিরের লাশ কেউ তুলতে পারে না, যদি সেটা সে তুলতে পারে তাহলে সেই ভিডিও লোকে অবশ্যই দেখবে। আর কি, পান্ডিও সেটা করতে যায়, কিন্তু সে তো লাশ তুলতে পারে না। তখন সে মণিকে দেখে বলে, তার ভিডিওর জন্য মণি যেন একবার কাদিরকে তোলে, কিন্তু এবারে মণিও লাশকে জাগাতে পারে না। মণি বুঝতে পারে না এমন কেন হচ্ছে। মণিকে এভাবে লাশ তুলতে দেখে পূজারী বলে, এজন্যই বলেছিলাম, আগে দেবতা কি সেটা তো জানো। দেবতা কি কোনো খেলার বস্তু? পান্ডি না হয় বোকা, তোমারও কি বুদ্ধি নেই? তখনই সেখানে 2 গ্রামের লোকেরা আসে আর কামাইপাট্টির প্রধান পূজারীকে বলে, দেবতা তো আমাদের, তাহলে এই লোকেরা এখানে কি করছে? আর কালীপাট্টির প্রধান বলে, দেবতা আমাদের এখানে চলে এসেছিল, তাহলে দেবতা আমাদের। এরপর 2 পক্ষই পূজারীর কাছে জানতে চায়, এর মধ্যে দেবতা তো এসেছে, কিন্তু সেটা কাদের দেবতা? এবার তো পূজারী বিপদে পড়ে যায়, এটা কি প্রশ্ন করছে আর আমি এদের কি উত্তর দিব? তখন সে দেবতার সাথে কথা বলার ভান করে বলে, দেবতা বলেছে সে পরে জানাবে যে সে কাদের দেবতা, এখন তোমরা যাও। এরপর 2 গ্রামের মানুষই এটা বলে যে দেবতা আমাদেরই। এরপর 2 গ্রামের লোকেরাই কাদিরের মৃতদেহের সব ব্যবস্থা করে, অর্থাৎ সেই জায়গা সাজানো থেকে শুরু করে চারিদিকে জিনিসপত্র রাখা পর্যন্ত। তারা তাকে দেবতার মতো পূজা করা শুরু করে। এখন এমএলএর লোকেরা ভাবে, লাশ নিয়ে ঝামেলা হওয়ার বদলে সবাই এর পূজা করছে, একে আজ রাতেই জ্বালিয়ে দিব। পরের দিন 2 গ্রামের লোকেরা এসে কিছু একটা দেখে চমকে গিয়ে তাদের প্রধানকে খবর দিলে তারা সেখানে এসে দেখে তাদের দেবতা গায়েব হয়ে গেছে। এমএলএর লোকেরা লাশ জ্বালাতে চেয়েছিল, তারা এটা দেখে চমকে যায়, কারণ তারা তো লাশ নেয়নি। এখন সবাই তো এটা জানে যে এক মণি ছাড়া কেউ ওই লাশ তুলতে পারে না, তাই মণিকে ধরলেই সব জানা যাবে। সবাই মণির বাড়ি এসে জানতে চায় আমাদের প্রভু কোথায়। মণি বলে সে কিছু বুঝতে পারছে না কি হয়েছে। তখন রাজু তাকে থাপ্পড় মারে আর মণি রাজুর মধ্যে কাদিরকে দেখতে পায়। সে মণিকে কিছু একটা বলছে। তখনই থাঙ্গামালাই হাঁপাতে হাঁপাতে এসে বলে, প্রভু সেখানে ফিরে এসেছে। সবাই সেখানে এসে দেখে সত্যি সত্যি কাদির সেখানে আছে। এটা দেখে এমএলএর লোকেরা তাকে ফোন দিয়ে বলে, এর মধ্যে সত্যিই দেবতা আছে।
এমএলএ বলে, ভূত পেতের গল্প বলা বন্ধ করে কাজ কর। মনি কাদিরের কাছে এসে বলে, কতবার তোকে কাঁধে তুলেছি, আর এখন কি হয়েছে যে তুই আমাকে তুলতে দিস না? বলে পায়ে পড়ে ক্ষমা চাইতে নিলে তার হাতের সুতো খুলে পড়ে যায়। তখন সে বুঝতে পারে কাদির আসলে দাগা বাঁধা পছন্দ করতো না, আর আমি দাগা বেঁধেছি, তাই ও রাগ করেছে। এর মানে কাদির মরেনি, তাই সে কাদিরকে নিয়ে পালিয়ে যাবে। আর এই সব সে তার পালা সেই ছোট্ট পাখিটিকে বলে। এরপর পূজারী মাইকে বলে, দেবতা কাদের এর কোনো উত্তর পাওয়া যায়নি, তাই মণিমুক্ত দেবতাকে কাঁধে উঠিয়ে পুরো গ্রাম ঘুরাবে। মণিও ঠিক করে রেখেছে গ্রাম ঘুরতে গিয়েই সে কাদিরকে নিয়ে পালাবে। সে পালাতে গেলে প্রভা তার সামনে চলে আসে। মণি বলে, কাদির মারা যায়নি, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। প্রভা বলে, তুমি এটা করলে এই দুই গ্রামের লোকেরা লড়াই করে মারা যাবে। কিন্তু মণি প্রভার কথা না শুনলে প্রভা তাকে একটি চড় দিয়ে বলে, একবার আমার কথা তো শোনো। এই গ্রাম ওকে ঈশ্বর মনে করে, আর তুমি মনে করো ও বেঁচে আছে। এর কোনোটাই সত্যি নয়, কিন্তু তার এই গ্রামকে এক করার স্বপ্ন এখনো বেঁচে আছে। তুমি কি জানো ও কিভাবে গুম হয়েছিল? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এমএলএর লোকেরা যে লাশ জ্বালানোর কথা বলেছিল সেটা প্রভা শুনে ফেলে, আর সেই কাদিরের লাশকে সরিয়ে ফেলেছিল। আর এতে পান্ডি আর থাঙ্গামাইল তাকে সাহায্য করে। তখন পুরো গ্রাম এক হয়ে তোমার কাছে যায় বাইয়াকে খুঁজতে। তখনই আমি বুঝতে পারি ও মরে গেলেও ওর স্বপ্ন এখনো মরেনি, আর ওর লাশের মাধ্যমেই এই গ্রামের এক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আবারও ওই লাশ সেখানে রেখে আসি। রাতে সবাই মিলে প্রার্থনা করছিল। তখন এমএলএর লোকেরা সেখানে উৎসবের জন্য লাগানো বাজি লাশের দিকে ঘুরিয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়, যাতে লাশ পুড়ে যায় আর লোকেদের মধ্যে ঝামেলা লেগে যায়। যখন এই বাজির আগুন ছড়িয়ে যায় আর লোকেরা আহত হতে থাকে, তখন তাদের মনে হয় আগুন তো লাশের গায়েও লাগতে পারে। তখন সবাই হাতে হাত রেখে গোল হয়ে দাঁড়িয়ে লাশকে আগুন থেকে রক্ষা করে। এর মাধ্যমে আবারও তারা একতা প্রকাশ করে। আর এটা দেখে মণি অবাক হয়ে তাকিয়ে থাকে। মণি প্রভাকে বলে, তুমি ঠিকই বলেছিলে, ওর স্বপ্ন এখনো বেঁচে আছে। বেঁচে থাকতে ও আমাকে ওর সাথে থাকতে বলেছে, কিন্তু আমি থাকিনি, এখন থেকে থাকবো। এরপর থেকেই 100 বছর থেকে আলাদা হয়ে থাকা গ্রামের লোকেরা ভাবতে শুরু করে, আমরা কেন এভাবে ঝগড়া করছি? আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে আমাদের বিরোধিতা করতে চায় এমন কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আর এভাবেই দুই গ্রামের লোকেরা সীমানা অতিক্রম করে একে অপরের বাড়ি গিয়ে বসতে শুরু করে। বিশেষ করে রাজু গিয়ে মোহনের সাথে কথা বলে, যে কিনা তাদের বাচ্চা না হওয়ার জন্য রাস্তাঘাটে তাদের দেখলেই বাজে কথা শোনাতো। এখন মৃতদেহটি যেখানে আছে সবাই সেখানে আসে। আর কাম্মাইপাট্টির প্রধান বলে, আমাদের আর ওদের রীতি রেওয়াজ তো আলাদা। কালীপাট্টির প্রধান বলে, রীতি রেওয়াজ পাল্টানোর কোনো প্রয়োজন নেই। মানে আবার তাদের মধ্যে সমস্যা শুরু হতে নেয়। আসলে এত বছর ধরে আলাদা থাকা মানুষ এত সহজেই মিলে যাবে? তখনই দেখা যায় মনির উপর দেবতা বর করে। আর পূজারী বলে, তোমাদের সব প্রশ্নের উত্তর এখনই পেয়ে যাবে। তখন দুই পক্ষের লোকেরাই বলে, এ আমাদেরই দেবতা। মণি বলে, আমি না কাম্মাইপাট্টির দেবতা, না কালীপাট্টির দেবতা, আমি এই অন্তলোকের মা। তোমরা আলোক রশ্মি কিভাবে দেখতে চাও, যেখানে তোমাদের মনই অন্ধকার? যদি তোমরা আলো দেখতে চাও, তোমাদের একসাথে দাঁড়াতে হবে আর রীতি রেওয়াজ এক হতে হবে। তাহলেই কেবল আজীবনের জন্য তোমাদের সমস্যার সমাধান হবে। এরপর পান্ডে মনির মধ্যে দেবতা আসার কারণে তাকে ভক্তি করতে নিলে মনি বলে, তার মধ্যে কোনো দেবতা আসেনি। সে আসলে এই গ্রামকে এক করার জন্য নাটক করেছে, আর এর জন্য এখন যেভাবেই হোক ওই পাহাড়ের উপর আলো আনতেই হবে। এদিকে এমএলএর লোকেরা তাকে ফোন দিয়ে বলে, এখানে কিছু করা যাবে না, মনির মধ্যে সত্যিই দেবতা বর করেছিল। এমএলএ রেগে বলে, তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমাকেই সব করতে হবে। মনি কাদিরকে বলে, তোর ইচ্ছে আমি জানি, আর কিছু না কিছু করে তোর ইচ্ছে আমি ঠিকই পূরণ করব। তখন সে পূজারীকে বলে, মনে হয় না এবারও আলো দেখা যাবে, দেখো। বলে ইশারা করে দেখালে দেখা যায় সবাই আলাদা আলাদা ভাবে দাঁড়িয়ে আছে। পূজারী বলে, এখন কি করব? মনি বলে, যা করার তোমাকেই করতে হবে, কারণ দেবতা তোমাকে ভরসা করেছে। এটা শুনে পূজারী খুশি হয়ে যায়। আর মনি তাকে কানে কানে কিছু একটা বললে পূজারী বলে, দেখো এবার আমি ওদের সাথে কি করি।
এরপর সে সবার কাছে গিয়ে খুব জোরের সাথে কিছু একটা বুঝাতে থাকে। আর পান্ডি বলে, তুই ওকে এমন কি বললি যে ওর মধ্যে এত সাহস বেড়ে গেল? দুই পক্ষই বলে, ঠিক আছে। এরপর তারা একের পর এক এক একজনের কাঁধে দাঁড়ায় তাদের দেবতার জন্য কলসি বাঁধতে। সেখানে প্রদীপ ওঠার পর সে যোগেশকেও ডাকে। যোগেশ তার মায়ের দিকে তাকালে সেও তাকে যেতে বলে। আর যোগেশ গিয়ে প্রদীপের কাঁধের উপর দাঁড়ায়। এত কিছুর পরও ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করবে, এটা অভিভাবকরা মানে না। তখন একটি মেয়ে বলে, দেবতাই তো বলেছে এক হয়ে থাকতে, তাহলে তুমি কেন মানা করছো? তুমি যদি দেবতার কথা না মানো তাহলে আমি তোমার কথা কেন মানবো? বলে সে খেলতে চলে যায়। তার বাবা আর তাকে কিছুই বলতে পারে না। মেয়েটি ছোট্ট ছেলে শশীর কাছে গিয়ে বলে, দেবতা আমাদের একসাথে থাকতে বলেছে, এখন আর একসাথে খেলার জন্য পঞ্চায়েতে যেতে হবে না। বলে তারা খেলতে চলে যায়। এরপর মনিরা ঠিক করে গ্রামের অনুষ্ঠানের সময় সবার অগোচরে প্রভা সেখানে গিয়ে আগুন জ্বালাবে, আর সেই আলোয় গ্রামের লোকেরা দেখবে। রাতে অনুষ্ঠানের সময় সবাই একত্র হয়, আর তখনই সেখানে পুলিশ আসে আর বলে, তোমাদের কোনো বুদ্ধি নেই, তোমরা একটা লাশের সাথে কি করছো? তখন রাজু বলে, মুখে যা আসে তাই বলবেন না, এ আমাদের দেবতা। পুলিশ তার কলার ধরে বলে, বললে কি করবি? তখন অপর পক্ষের একজন বলে, স্যার আগে হাত সরান, আমাদের গ্রামের লোকের গায়ে হাত দেওয়ার আপনি কে? পুলিশ রেগে রাজুকে মারতে গেলে কামাই পাট্টির প্রধান বলে, ওর গায়ে হাত উঠালে আপনার সাথে কি হবে তা কিন্তু আমি বলতে পারবো না। কালীপাট্টির প্রধান বলে, হ্যাঁ আগে হাত সরান। বলে দুই গ্রামের মানুষই এক পা করে আগাতে থাকে, আর পুলিশ ভয়ে পিছাতে থাকে। পুলিশ বুঝতে পারে না এরা এমন এক হলো কিভাবে। তখন সেখানে নেতা আর কালেক্টর আসলে নেতা অবাক হয়ে বিড়বিড় করে বলে, এরা এক হলো কি করে? কালেক্টর বলে, কেউ মারা গেলে তার পোস্টমর্টেম করতে হয়। কালীপাট্টির প্রধান বলে, যা করতে হয় এখানে করুন, আমরা একে কোথাও নিতে দিব না। তখন সিনিয়রের ফোন আসলে কালেক্টর তাকে জানায়, একে আমরা নিয়ে যেতে পারবো না, এটা এ জায়গার রিচুয়াল, আর আমরা জোরও করতে পারবো না, তাহলে এখানে দাঙ্গা লেগে যাবে। আর অলরেডি মিডিয়া এখানে চলে এসেছে। কথাটি পান্ডিকে দেখেই বলেছে। আসলে সেও চায় এই দুই গ্রামের মানুষ এক হোক। সিনিয়র বলে, ঠিক আছে, যা করার করো। এরপর ডক্টর ডেকে এমএলএ সিনহাকে সাক্ষী করে লাশের পোস্টমর্টেম করে। ডক্টর জানায় একদম স্বাভাবিক মৃত্যু, আর মৃত্যুর 3 দিন হলেও তার চোখ এখনো সাদা আছে। গ্যাসের কথা জানতে চাইলে ডক্টর বলে, মাঝে মাঝে আমাদের পেটে কেমিক্যাল জমা হয়, এর কারণে এমন রিয়াকশন হতে পারে। এরপর কালেক্টর একটি কাগজ দেখিয়ে বলে, আপনাদের ভেঙে যাওয়া সেতু ঠিক করার জন্য কাদিরেই অ্যাপ্লাই করেছিল, এখন আপনারা এতে সাইন করলে কাদিরের শেষ ইচ্ছা পূরণ হতে পারে। সবাই সাইন করে দেয়। এখন কাদিরের শেষকৃত্যের অনুষ্ঠান চলছে। পূজারী বলে ঝর্ণার পানি প্রথমে মণি ডালবে, এরপর গ্রামের বাকিরা 108 মটকা পানি ডালবে। তবে আমাদের গ্রামের ভালোর জন্য আমার আর্জি হচ্ছে এই পানি প্রভা ডালুক। ওরা তো চিন্তায় পড়ে যায়, প্রভার তো পাহাড়ে আগুন জ্বালানোর কথা, কিন্তু গ্রামের সকলের কথায় তাকে পানি ডালতে হয়। তাই সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত তখন মণি মশাল হাতে সেই পাহাড়ে চলে যায়। গিয়ে দেখে এমএলএ সেখানে আগে থেকেই বসে আছে। সে মণিকে দেখে বলে, কেউ আসবে এটা তো আমি জানতাম, কিন্তু সেটা যে তুই তা জানতাম না। বলে তারা মণিকে মারতে শুরু করে। মণি প্রথমে মার খেলেও পরে সে তাদের মারতে শুরু করে। এতে অনেকটা সময় পার হয়ে যায়। পূজারী পূজা শেষ করে শঙ্খ বাজায়। এমএলএ মণিকে বলে, শঙ্খ তো বেজে গেল, এখন কি হবে? আর সবাই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, পাহাড়ে আলো দেখা যাবে এই বিশ্বাসে। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর রাজু চোখ বন্ধ করে নেয়, আর সে দেখতে পায় সে যে যোগেশের পা পুড়িয়ে দিয়েছিল তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, আর তার হৃদয় আলোকিত হয়ে ওঠে। এরপর সে বলে, আমি আলো দেখেছি। তার কথা শুনে বাকিরাও চোখ বন্ধ করে নেয়। আর তখনই অবিশ্বাস্যভাবে পাহাড়ের চূড়ায় আলো জ্বলে ওঠে। এটা দেখে এমএলএ তো হাঁ হয়ে থাকে। সবাই হাত জোর করে প্রণাম করতে শুরু করে। কালেক্টরের সাথে থাকা পুলিশও হাত জোর করে প্রণাম করে। কালেক্টর বলে, মানুষের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরি। আপনি হয়তো ভাবছেন এদেরকে দেবতাই এক করেছে, কিন্তু আমি বিশ্বাস করি একজন ভালো মানুষ এদেরকে এক করেছে। আসলে কেউ ভালো কাজ করলে তার হৃদয় এমনিই আলোকিত হয়,
কারণ প্রত্যেকটা ভালো কাজই ঈশ্বরের দান। আপনি একটি ভালো কাজ করে দেখুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কতটা ভালো লাগা কাজ করছে। এরপর কাদিরকে গ্রামের মধ্যেই একটি গর্ত খুঁড়ে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তখন কাদির চোখ খুলে সুন্দর করে হেসে গাড় নাড়িয়ে মনিকে এটাই বোঝায় যে সে তার স্বপ্ন পূরণ করেছে। এই ঘটনার পর এই দুটি গ্রাম আর আলাদা না থেকে একটি গ্রামে পরিণত হয়। মনি আর প্রভা এক হয়, সেই খাঁচার মধ্যে থাকা পাখিটিও স্বাধীনতা পায়। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন ছিল মুভিটি অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এমন ভিন্ন ধাঁচের গল্পগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।